আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্নিং নোটস এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা সমাসের চতুর্থ পার্ট বা চতুর্থ পর্ব যেটাই বলি সেটাতে উপনীত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অব্যয়ীভাব সমাস। আমি মোহাম্মদ সাজিদ হাসান রাফিউ, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট। তো অব্যয়ীভাব সমাস চেনার জন্য আমাদের শুরুতে যে বিষয়টা দরকার সেটি হচ্ছে অব্যয়ীভাব বা অব্যয়ীভাব সমাসটা কই থেকে এসেছে বা অব্যয়ীভাব সমাস কাকে বলে। নামটার মাঝেই, এই যে অব্যয়ীভাব নামটার মাঝেই একটা হিন্টস লুকিয়ে আছে। অব্যয়ীভাব সমাসে বাংলা ব্যাকরণে যে পদ রয়েছে সেই পদের অন্যতম একটি অংশ হচ্ছে অব্যয়। সেই পদের আধিক্য বা প্রাধান্য লক্ষ্য করা যাবে। অর্থাৎ অব্যয়ীভাব সমাসে বাংলা যে কতগুলো পদ রয়েছে তা সেই পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অব্যয়। সে অব্যয় পদের প্রাধান্য লক্ষ্য করা যাবে। পূর্ব পদে টেক্সট বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা একটু পড়ছি। পূর্ব পদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই প্রাধান্য থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অর্থাৎ পূর্ব পদে মানে আগে, শব্দের আগে যদি অব্যয় থাকে এবং অব্যয় থাকার পর ওই শব্দটাকে যখন আমরা সমাসে নিয়ে যাব, সমাস করার পরও যদি অব্যয়েরই প্রাধান্য বজায় থাকে তখন তাকে আমরা অব্যয়ীভাব সমাস বলছি। হ্যাঁ, অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাস বাক্যটি রচিত হয়। চেনার সহজ উপায়, পূর্ব পদে অব্যয়ীভাব সমাস চেনার সহজ উপায়, সবচেয়ে সহজ উপায় হচ্ছে শব্দের প্রথমে একটা অব্যয় থাকবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় যে অব্যয়ীভাব সমাসে শব্দের প্রথমে একটা অব্যয় থাকবে। তারপর হচ্ছে অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকবে। এ সমাসে ব্যাস বাক্যে অব্যয় থাকে না, কিন্তু সমস্ত পদে অব্যয় থাকে। অর্থাৎ অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্যে অব্যয় থাকে না, কিন্তু সমস্ত পদে অব্যয় থেকে যাবে। আচ্ছা আচ্ছা, এখন এই যে অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে অব্যয়গুলো যেগুলো রয়েছে সেগুলো বেশ কয়েকটা ভাবে বা বেশ কয়েকটা অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন একটা অব্যয় রয়েছে উপ। হ্যাঁ, এই উপটা বোঝাচ্ছে সামীপ্য অর্থে উপ। সামীপ্য অর্থে উপ, এই সামীপ্যটা নির্দেশ করছে অব্যয় উপকে। এটার কয়েকটা এক্সাম্পল হচ্ছে কণ্ঠের সমীপে। সমীপে আমরা কি বলেছিলাম? সমীপে থাকলে এটা বোঝাচ্ছে অব্যয় উপ অব্যয়কে। তাহলে কণ্ঠের সমীপে মানে উপকণ্ঠ, কুলের সমীপে মানে এই যে সমীপে শব্দটা আছে মানে উপকূল। এছাড়া আমরা আরো বলতে পারি হচ্ছে বিপসা। এটার স্পেলিংটা একটু ভুল রয়েছে, বিপসা হবে। বিপসা একটা শব্দ, এই শব্দটার অব্যয় অর্থ হচ্ছে অনু বা প্রতি। অর্থাৎ যেখানেই আমরা অনু বা প্রতি দেখব যেই ব্যাস বাক্যে, হ্যাঁ, সেটা হচ্ছে কি বোঝাচ্ছে? বিপসা বোঝাচ্ছে বা বিপসা বোঝাচ্ছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে কি পড়লাম? পড়লাম যে এই সমাসের ব্যাস বাক্যে কি থাকে না? অব্যয় থাকে না, কিন্তু সমস্ত পদে কি থাকে? অব্যয় থাকে। ব্যাস বাক্যে কি থাকে না? অব্যয় থাকে না, সমস্ত পদে অব্যয় থাকে। ব্যাস বাক্যে থাকে অর্থটা, আর সমস্ত পদে এই অর্থের অব্যয় অংশটা থাকে। অর্থাৎ সামীপ্য বা সমীপ, এটার অব্যয় অর্থ হচ্ছে উপ। ব্যাস বাক্যে কণ্ঠের সমীপে থাকলেও সমস্ত পদে সেটি উপকণ্ঠ হয়ে গেছে। তারপর বিপসাতে যেমন দিন দিন থাকলে প্রতিদিন, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে, ক্ষণ ক্ষণ অনুক্ষণ। তারপর রয়েছে শব্দ অভাব। এই যেইখানে অভাব শব্দটা থাকবে সেইখানে আমরা বুঝবো যে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে সমস্ত পদে নি বা নির বসবে। কি বসবে? অভাবের ক্ষেত্রে সমস্ত পদে নি বা নির বসবে। যেমন আমরা যদি বলি যে সমস্ত পদ দিলাম, আমাকে ব্যাস বাক্য কনভার্ট করতে হবে, যেমন রয়েছে নিরামিষ। তো এই নির অংশটা দেখে আমরা কি বুঝবো? যে আমার এক্ষেত্রে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে অভাব অংশটা আনতে হবে। অর্থাৎ নির, এই জিনিসটার পরে যেটা থাকবে মূলত ওইটার অভাব। এখানে কি আছে? নির অংশটার পরে আমিষ, তার মানে কিসের অভাব?
আমিষের অভাব। তারপর রয়েছে কি নির্ভাবনা, এখানে কিসের অভাব? নির পরে ভাবনা, নির পরে কি আছে? ভাবনা, তার মানে ভাবনার অভাব। নির্জল, নি আছে, তাই না? নির্জল, নীরের পর যে অংশটা থাকবে সেটার অভাব বুঝাবো অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে। নি, নির্জল মানে জলের অভাব, নিরুৎসাহ মানে উৎসাহের অভাব। আচ্ছা, এটা হচ্ছে অভাব অর্থে নি বা নি। বাংলা শব্দ পর্যন্ত থাকবে, পর্যন্ত থাকলে অব্যয় বুঝাবে আ, আ বুঝাবে। আ অব্যয়টা সমস্ত পদে থাকবে। যখন আমরা এটাকে ব্যাস বাক্যে নিয়ে যাব, সমস্ত, আমরা বলেছি যে ব্যাস বাক্যে অব্যয় থাকে না। অব্যয় থাকে কোথায়? অব্যয় থাকে সমস্ত পদে। এখানে রয়েছে আ সমুদ্র হিমাচল, আর রয়েছে। তাহলে যখন আমরা আমাদেরকে এটা ব্যাস বাক্যে নিয়ে যেতে হবে, তার মানে আমাদের পর্যন্তটা নিয়ে আসতে হবে। কোন পর্যন্ত? সমুদ্র থেকে, আ সমুদ্র মানে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, যেটার পর যেটা থাকবে সেই পর্যন্ত। আপাদমস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ, একটা বিষয় লক্ষণীয় হচ্ছে পরে যে অংশটা থাকবে, অর্থাৎ সমস্ত পদে যে পরপদটা থাকবে সেটা পর্যন্ত, আর শুরু হবে পূর্বপদ থেকে, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত। হ্যাঁ, এরকম আর কি। আকণ্ঠ, এ আকণ্ঠ এটার একটা এক্সাম্পল। তারপর আমরা বলতে পারি হচ্ছে ধরা যায় হচ্ছে সাদৃশ্য। এই সাদৃশ্য শব্দটা যখন থাকবে তখন সমস্ত পদে উপ আনতে হবে, উপ অব্যয়টি আনতে হবে। সাদৃশ্য শব্দটা যদি ব্যাস বাক্যে থাকে সমস্ত পদে উপ অব্যয় আনতে হবে। আর যদি সমস্ত পদে উপ থাকে, সমস্ত পদে উপ থাকলে ব্যাস বাক্যে সাদৃশ্য আনতে হবে। যেমন উপ, উপশহর, উপর রয়েছে, আমাদের কি করতে হবে? ব্যাস বাক্যে উপশহরের ক্ষেত্রে সাদৃশ্য আনতে হবে, তার মানে শহরের সদৃশ। হ্যাঁ, তারপর কি রয়েছে? উপবন, উপর জায়গায় আমাদের কি আনতে হবে? সাদৃশ্য বা সদৃশ। তো বনের সদৃশ। এই হচ্ছে সাদৃশ্য জিনিসটা যখন উপ অব্যয় বোঝায়। এরপর রয়েছে অনতিক্রম্যতা, অর্থাৎ যথা বোঝাবে, অতিক্রম না করে এরকম আর কি, অতিক্রম করবে না এরকম। অনতিক্রম্যতা বোঝাতে যথা বসবে সমস্ত পদে, অর্থাৎ সমস্ত পদে যখন যথা থাকবে তখন আমরা যখন এটাকে অব্যয়ভাব সমাসে ব্যাস বাক্য বানাবো, তখন এই অনতিক্রম্যতা, অর্থাৎ এই কোনো একটা যে অংশটা দেওয়া থাকবে সেটাকে অতিক্রম করা যাবে না। এই যেমন আমি একটা বলি, যথারীতি, এখানে যথা অংশটা রয়েছে সমস্ত পদে, তার মানে এই রীতিকে অতিক্রম করা যাচ্ছে না বা যাবে না অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে। তো এখানে হবে রীতিকে অতিক্রম না করেই, তাহলে হচ্ছে যথারীতি। সেম যথাসাধ্য, এখানে যথা আছে, তার মানে কাকে অতিক্রম করা যাবে না? যথার পর যে অংশটা আছে সাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। এরপর রয়েছে যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যথাযোগ্য, যোগ্যকে অতিক্রম না করে। এ হচ্ছে অনতিক্রম্যতা অর্থে অব্যয়ভাব সমাস। এরপর রয়েছে অতিক্রান্ত। অতিক্রান্ত অংশটা ব্যাস বাক্যে থাকবে, তখন আমার সমস্ত পদে উদ নিয়ে আসতে হবে। আর সমস্ত পদে উদ থাকলে আমার ব্যাস বাক্যে কি নিয়ে আসতে হবে? অতিক্রান্ত নিয়ে আসতে হবে। যেমন আমি যদি বলি বেলাকে অতিক্রান্ত, এটা রয়েছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যাস বাক্য। তো মানে কি? উদ্বেল, এই যে আমরা কি বলেছিলাম, যখনই অতিক্রান্ত জিনিসটা আসবে অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে, তখন আমাদের সমস্ত পদে উত নিয়ে আসতে হবে, উত নিয়ে আসতে হবে। এই উদ্বেল, উদ্বেলের ক্ষেত্রে আমরা উত তো থেকেই যাচ্ছে, অতিক্রম করতে পারছি না কাকে, বা অতিক্রান্ত করতে পারবো না কাকে? বেলা। এই যে বে, দর উপরে আছে, এই দ অংশটা সহ হচ্ছে উদ বোঝাচ্ছে, তার মানে বাকি যে অংশটা বেল, বেলাকে অতিক্রম, অতিক্রান্ত। হ্যাঁ, বেলাকে অতিক্রান্ত। তারপর রয়েছে উৎশৃঙ্খল। এই উৎশৃঙ্খলের মধ্যেও রয়েছে উত অংশটা, বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা ব্যাস বাক্যে নিয়ে নিয়ে আসবো। শৃঙ্খলাকে অতি, উতের জন্য অতিক্রান্ত। হ্যাঁ, আবার যদি শৃঙ্খলাকে অতিক্রান্ত দেওয়া থাকে, তখন যদি আমাদের সমস্ত পদে নিয়ে আসতে হয়, তখন যে বিষয়টা মনে রাখবো, অতিক্রান্তর এগেনস্টে আমাদের অব্যয় লাগবে উত। তো সুন্দর করে উত, শৃঙ্খল, কাছাকাছি একটা ওয়ার্ড তোমার মাথায় যেটা আসবে সেটাই হচ্ছে উশৃঙ্খল। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তারপরে যেটা রয়েছে বিরোধ। বিরোধ বাংলা অর্থে অব্যয়ের ক্ষেত্রে প্রতি বুঝাবে বা বিরুদ্ধবাদ বুঝাবে। হ্যাঁ,
প্রতি, সরি, কি বুঝাবে? প্রতি বুঝাবে। যেমন বিরোধ অব্যয়ের ক্ষেত্রে প্রতি বুঝাবে। যেমন এখানে রয়েছে বিরুদ্ধ বা, আমরা কি বলেছিলাম? বিরোধের জন্য আমরা সমস্ত পদে আনবো প্রতি। এই বিরোধের জন্য আমরা জাস্ট প্রতিবাদ। তারপর বিরুদ্ধ কুল, কিছু না, জাস্ট বিরুদ্ধ থেকে উঠাই দিয়ে এখানে বাংলা অব্যয় প্রতি বসিয়ে দিব, প্রতিকূল। তারপর যদি আমাদের উল্টাটা দেওয়া থাকে, লাইক প্রতিবাদ দেওয়া আছে, আমাদের তখন ব্যাস বাক্যে নিয়ে যেতে হবে। তখন আমরা যেটা মাথায় রাখবো যে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে যদি সমস্ত পদে, আমরা জানি যে সমস্ত পদে অব্যয়টা থাকবে, ব্যাস বাক্যে থাকবে না। তো এই যে অব্যয়টা রয়েছে, এটার এগেনস্টে আমাকে কি নিয়ে আসতে হবে? বিরুদ্ধটা নিয়ে আসতে হবে, প্রতিকূল। এরপর যেটা রয়েছে পশ্চাৎ। পশ্চাৎ অর্থ অনু বুঝাবে। হ্যাঁ, পশ্চাৎ থাকলে, যদি ব্যাস বাক্যে পশ্চাৎ থাকে, তখন আমরা যেটা করব, সমস্ত পদে অনু নিয়ে আসবো। আর সমস্ত পদে যদি অনু থাকে তাহলে পশ্চাৎ নিয়ে আসবো। লাইক সমস্ত পদে অনুগমন আছে, পশ্চাৎ নিয়ে এসছি, পশ্চাৎগমন। সমস্ত পদে রয়েছে সমস্ত পদে রয়েছে অনুধাবন, আমরা অনুকে উঠিয়ে জাস্ট পশ্চাৎ নিয়ে আসছি, পশ্চাৎ ধাবন। তারপর যদি উল্টা হয়, আমাদের ব্যাস বাক্য দেওয়া আছে পশ্চাৎগমন, আমাদের সমস্ত পদে নিয়ে যেতে হচ্ছে, তখন পশ্চাৎকে উঠিয়ে জাস্ট অনু বসিয়ে দেবো, অনুগমন। তাহলে আমাদের অব্যয়ীভাব। আচ্ছা, ঈষৎ। ঈষৎ শব্দটা যদি ব্যাস বাক্যে থাকে, তখন আমরা সমস্ত পদে অব্যয় আ নিয়ে আসবো। আর যদি সমস্ত পদে অব্যয় আ থাকে, তখন আমরা ব্যাস বাক্যে ঈষৎ নিয়ে আসবো। হুম? যেমন হচ্ছে ঈষৎ নত, আনত। ঈষৎ রক্তি, আরক্তি। এটাকে উল্টা করে থাকলে, যদি আমাদের সমস্ত পদ দেওয়া থাকে, বেশিরভাগ সময় এটাই থাকে যে সমস্ত পদ দেওয়া থাকবে, তখন আমাদের ব্যাস বাক্যে কনভার্ট করতে হবে। তখন আমরা ঈষতের জায়গায় জাস্ট, সরি, আর জায়গায় জাস্ট ঈষৎটা নিয়ে, এই যে ঈষৎ, আরক্তি, ঈষৎ। এরপর রয়েছে ক্ষুদ্র অর্থে এর আগে আমরা পড়েছিলাম উপসামীপ্য। ওটা সামীপ্য বোঝাচ্ছে, কুল কুল বোঝাচ্ছে। আর যেটা আছে সেটা হচ্ছে ক্ষুদ্র। যেমন আমরা কি বলি, গ্রহের ছোট কি? উপগ্রহ। নদীর ছোট কি? উপনদী। হ্যাঁ, এরকম এটা হচ্ছে বোঝাচ্ছে ক্ষুদ্র অর্থে। যদি ক্ষুদ্র বোঝায়, তখন আমরা অব্যয় নিয়ে আসবো উপগ্রহ, উপনদী। তারপর রয়েছে পূর্ণ বা সমগ্র অর্থে পরি বা সম, পরিপূর্ণ। যেমন রয়েছে পরিপূর্ণ বা সম্পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ বা সমগ্র অর্থে। ক্ষুদ্র অর্থে উপর ক্ষেত্রে হচ্ছে উপগ্রহ বা উপনদী। দূরবর্তী অর্থে আমরা অব্যয় দিয়ে হচ্ছে প্র বা পর, অক্ষির অগোচরে। হ্যাঁ, অগোচর, অক্ষির অগোচর। তারপর হচ্ছে প্রতিনিধি অর্থে আমরা কি নিয়ে আসি? প্রতিনিধি অর্থে প্রতিচ্ছায়া। যেমন প্রতিচ্ছায়া, প্রতিনিধি অর্থে আমরা প্রতি নিয়ে আসি। লাইক প্রতিচ্ছায়া মানে কি? ছায়ার প্রতিনিধি। প্রতিচ্ছবি মানে ছবির প্রতিনিধি। প্রতিবিম্ব মানে ছবির বিম্বের প্রতিচ্ছবি। তো যখনই আমরা দেখব যে সমস্ত পদে প্রতি আছে, তখন আমরা এটাকে ব্যাস বাক্যে নিয়ে আসার সময় জাস্ট প্রতিনিধি অংশটা লাগবে। ছবি, ছবির প্রতিনিধি, ছায়ার প্রতিনিধি, বিম্বের প্রতিনিধি। এরপর হচ্ছে প্রতিদ্বন্দ্বী অর্থে প্রতিপক্ষ, প্রত্যুত্তর। আচ্ছা, এখন যেটা আছে যে নিপাতনী সিদ্ধ অব্যয়ীভাব। নিপাতন মানে হচ্ছে এখানে কোনো নিয়ম খাটে না, যেভাবে আছে সেভাবেই মনে রাখতে হবে বা মুখস্থ করে যেতে হবে। এছাড়া আসলে ভাইয়া তেমন কোনো সুযোগ নাই যে এখানে কিছু বোঝানোর সুযোগ, এমনটা নেই। তো নিপাতনের সিদ্ধ অব্যয়ীভাব সমাস হচ্ছে 1 2 3 4 5 6 7টা। সেটা হচ্ছে প্রথমে অক্ষির সমীপে, সমক্ষ, অক্ষির সম্মুখে, প্রত্যক্ষ, অক্ষির অগোচরে, পরোক্ষ। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে অক্ষির সম্মুখে, তোমার সামনে যে ঘটনাটা ঘটবে, আমরা কি বলি? প্রত্যক্ষদর্শীর বয়ান মানে কি? চোখের সামনে দেখছে, এটাকে বলছি আমরা অক্ষির সম্মুখে বা সম্মুখে। আর বলছি অক্ষির অগোচরে, মানে তোমার অগোচরে কাজটা হইলো। তার মানে কি? তুমি তখন প্রত্যক্ষ না, তুমি প্রত্যক্ষদর্শী না, তুমি একজনের কাছ থেকে শুনছো, তখন তুমি হয়ে গিয়েছো পরোক্ষ। আর অক্ষির সমীপে মানে, অক্ষির সমীপে হলে তখন সমক্ষ। অক্ষির সমীপে সমক্ষ, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ। তারপর হচ্ছে আত্মাকে অধ্যাত্ম, ভূতকে অধিকার। যখন আমরা ভূতকে অধিকার হয়ে যাব, তখন আমরা জমি অধিগ্রহণ করি, তাই না? জমি নিয়ে নেই, সরকার জমি নিয়ে নেয় অনেক সময় রাস্তাঘাট বানানোর জন্য, সেটাকে আমরা কি বলছি? অধিগ্রহণ। তো ভূতকে যখন আমরা, তখন আমরা এটাকে বলতে পারি যে সরকার জমিকে অধিকার গ্রহণ করেছে, তখন আমরা বলছি অধিগ্রহণ। আর যখন আমরা ভূতকে অধিকার গ্রহণ করছি, তখন আমরা বলবো অধিভূত। তারপর দুঃখকে গত, দুর্গত, দক্ষিণকে প্রগত, প্রদক্ষিণ। অর্থাৎ নিপাতনে অব্যয়ীভাব সমাস হচ্ছে
সাতটা সমক্ষ, আমার সাথে সাথে বলো, সমক্ষ, প্রত্যক্ষ, পরোক্ষ, অধ্যাত্ম, অধিভূত, দুর্গত, প্রদক্ষিণ। আবার বলছি, প্রদক্ষিণ, দুর্গত, অধিভূত, অধ্যাত্ম, পরোক্ষ, প্রত্যক্ষ, সমক্ষ। অক্ষির সমীপে হলে সমক্ষ, অক্ষির সম্মুখে হলে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ, আত্মাকে অধ্যাত্ম, ভূতকে অধিকার অধিভূত, দুঃখকে গত দুর্গত, আর দক্ষিণকে প্রগত প্রদক্ষিণ। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইনশাল্লাহ নেক্সট সামনে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।